আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণ পর অমর একুশে বইমেলার উদ্বোধন চলবে 15 মার্চ পর্যন্ত। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন ডেপুটি গভর্নর। নির্বাহী পরিচালকদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক, জানলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি। রাজধানীর হাজারীবাগে কিশোরী হত্যায় অভিযুক্ত সিয়ামকে কাঁঠাল বাগান থেকে আটক, উদ্ধার অস্ত্র ও রক্ত মাখানো পোশাক। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক, উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম, আবাদে আগ্রহ হারাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন তিনি। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সাধারণত প্রতি বছর 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এবছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হচ্ছে। এর আগে করোনা মহামারীর কারণে 2021 ও 2022 সালে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে পারেনি বাংলা একাডেমি। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় মেলায় অংশগ্রহণ করা নিয়েও প্রকাশকরা দ্বিধায় ছিলেন। শেষ পর্যন্ত শেষ মুহূর্তে স্টল ভাড়া শতভাগ মওকুফ সহ 3টি দাবি মানায় মেলায় অংশগ্রহণ করছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হচ্ছে। 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চির জাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। তাকে স্বাগত জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পরে তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতে বৈঠক করেছেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালকদের সাথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতিও অবহিত হয়েছেন। আর দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে তার, এবং বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে নতুন গভর্নর নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে। বাংলাদেশ ব্যাংকে আমাদের সহকর্মী আলমগীর হোসেন অপেক্ষা করছেন, একটু তার কাছ থেকে আপডেট জানাবো। আলমগীর, আজকের গভর্নরের এখন পর্যন্ত কি কি কার্যক্রম চলছে, যেহেতু তিনি আজ প্রথম দিন অফিস করছেন এবং প্রথম দিনেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জেনেছেন নিশ্চয়ই, কোনো ধরনের নির্দেশনা বা পরামর্শ দিয়েছেন কি? নুসরাত, আমি সকাল থেকেই বলছিলাম 10:40-এর দিকে গভর্নর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন মোস্তাকুর রহমান। এরপর থেকে তিনি ডেপুটি গভর্নর এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এবং নির্বাহী পরিচালকদের সাথে বৈঠক করেছেন। আমি বৈঠকে ছিল এমন একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সুদের হার আপনি এখন জানেন যে অনেক বেশি, যে কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সুদের হার কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য কর্মকর্তাদের এক ধরনের নির্দেশনা দিয়েছেন তিনি। এবং আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশ তার নীতি অনুযায়ী চলবে, এখানে বাইরের প্রেশার গ্রুপের কোনো চাপ কাজে আসবে না বলে তিনি কর্মকর্তা কর্মচারীদেরকে এক ধরনের বার্তা দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে সুনাম সেটি প্রতিষ্ঠা করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের যে সুনাম রয়েছে, যেটি অনেকখানেই ঘাটতি হয়েছে, সেটি আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য তিনি উদ্যোগ নেবেন। হাজারীবাগের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করা হয়। বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে কিশোর সিয়ামের ছুরিকাঘাতে
নিহত হয় বিনতি। এর আগে রাত 9:15টার দিকে সিসি ক্যামেরায় হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সাথে হাঁটতে দেখা যায় নিহত বিনতিকে, এবং কিছুক্ষণ পরেই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তাকে একটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিনতিকে ছুরিকাঘাতের সময় অভিযুক্ত সিএমকে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে অস্বাভাবিক আচরণও করতে দেখা যায়। সিএম দীর্ঘদিন ধরেই মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করেন বিনতির বাবা। অভিযুক্তের শাস্তি দাবি করেন স্বজনরা। মনে করছি ছোট পোলাপান দুষ্টামি করতেছে, ঠিক হয়ে যাইব, বুঝতে পারি না ওরা এত দূর যাইব। আমি ফাঁসি চাই, আমার মেয়ের কঠোরতা বিচার চাই, আমার মেয়ের খুনের শাস্তি চাই। হিমাগার থেকে খুচরা বাজার, সর্বত্রই আলুর দামে ধস নামায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে আলু চাষিদের। গত বছরও উৎপাদন খরচ ওঠেনি, এবারের পরিস্থিতি আরও শোচনীয়। মুন্সিগঞ্জ থেকে রংপুর, দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখন কেবলই হাহাকার। অনেক ক্ষেত্রে হিমাগারের ভাড়ার টাকাও পকেট থেকে দিতে হচ্ছে কৃষকদের। আর ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও ন্যায্য পাওনা পাচ্ছে না কৃষক। আলু নিয়ে কৃষকের লোকসানের সংখ্যা কাটছেই না। এই মুহূর্তে খুচরা বাজারে পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। গত বছরের এই সময়ে দাম ছিল আরো বেশি। গেল বছর সরকার আলুর বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করলেও তাতে উৎপাদন খরচ ওঠেনি। ফলে আলুর দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কৃষকেরা। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন রংপুরের চাষিরাও। এবার জেলায় ফলনও কম হয়েছে প্রায় 27,000 হেক্টর জমিতে। চাষাবাদ এখন ঋণগ্রস্ত করতে হইতেছে। আলু ক্ষেত মনে করেন কানিপতি খরচ যায় 2.5 লাখ, বিক্রি আহে 50,000 60,000। হিমাগার কর্তৃপক্ষ তো এটা আমলে নিবে না। এরা বলতেছে আপনাদের আলু হোক, চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100% আলু লাগাইতে মনে করেন যত টাকা বিক্রি আসে এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। বলা হচ্ছে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 15 থেকে 20 টাকা, এর সাথে যোগ হয় হিমাগার ভাড়া। অথচ গেল মাসের শুরুতে কোল্ড স্টোরেজে পাইকারির দাম ছিল কেজিতে মাত্র 5 থেকে 8 টাকা। তার মানে খরচ আর বাজারের দামে বিস্তর ফারাক। 1 কেজি আলুতে 16 থেকে 17 টাকা আমাদের প্রোডাকশন খরচ পড়বে। কোল্ড করতে আমাদের 27 থেকে 28 টাকা খরচ হবে। এর পরবর্তীতে 27-28 টাকার পরে যদি দাম বাড়ে তাইলে আমাদের লাভ হবে, এবং যদি কমে তাইলে আমাদের লস হবে। আমাদের আলুর বিক্রিটা হয় শুধু মোকামের সাথে, ব্যাপারী আছে এখানে, এরা মোকামের সাথে মিল করে এখান থেকে নিজের আলু কিনে নিয়ে যায়, এখানে বিক্রি হয় না। দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় 1 কোটি টন। চলতি বছরের শুরুতে হিমাগারে অবিকৃত ছিল 1,87,000 টন। ভাড়ার টাকা না ওঠায় অনেক কৃষক আলু সেখানেই ফেলে আসেন।